তো দেখো, গত ক্লাসে আমরা ব্যাসার্ধ নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে ব্যাসার্ধর আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ। তা আয়নীয় ব্যাসার্ধের মধ্যে আমরা দুটো বিষয় জানি। আয়ন দু রকমের, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। তাহলে আমরা আলোচনা করব ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধের ক্রম। তোমরা মাথায় রাখবে যে পরমাণুর তুলনায়, কোনো একটা নির্দিষ্ট পরমাণুর তুলনায় তার আয়নের ব্যাসার্ধ অর্থাৎ ক্যাটায়নের ব্যাসার্ধ সবসময় কম হবে। যেমন ধরো, আমি যদি বলি সোডিয়াম পরমাণু আর তারই একটা আয়ন Na+, তাহলে এখানে দেখো কেন্দ্রে প্রোটন হচ্ছে 11টা আর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 11টা। আর Na+ এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা 11টা, কিন্তু ইলেকট্রন সংখ্যা যেহেতু ক্যাটায়ন +1 চার্জ, তার জন্য একটা কমে যাচ্ছে, তাহলে 11 থেকে কমে হয়ে গেল 10। তাহলে লক্ষ্য করো, এর নিউক্লিয়াসে যা প্রোটন তার সমসংখ্যক ইলেকট্রন আছে, কিন্তু এখানে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন তার থেকে কম সংখ্যক ইলেকট্রন আছে। এখন ইলেকট্রন যদি কম সংখ্যক থাকে, তাহলে মাথায় রাখবে যে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল বহিস্তম কক্ষের ইলেকট্রনের উপরে, সেটা কিন্তু এই ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু Na+ এর ক্ষেত্রে আমরা দেখছি কি যে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা ক্যাটায়নের ক্ষেত্রে, Na+ এর ক্ষেত্রে নিউক্লিয়াসের আকর্ষণ বল বহিস্থ ইলেকট্রনের প্রতি বেশি, তার জন্য Na+ এর তুলনায় N এর আকৃতি বড় হবে। তাহলে মাথায় রাখবে, পরমাণুর ব্যাসার্ধ সর্বদা ক্যাটায়ন অপেক্ষা বেশি হয়। যেমন আমরা এখানে বলছি R of Na, R মানে রেডিয়াস, গ্রেটার দ্যান R of Na+। এটা একটা বিষয়। আর যদি এরকম হয়, আমরা সম ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন নিই, সম ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন। যেমন ধরো, তুমি নিলে Na+, Mg2+ আর Al3+। তাহলে এখানে প্রোটন 11টা, ইলেকট্রন হচ্ছে 11 - 1 মানে 10টা। এখানে প্রোটন 12টা, ইলেকট্রন হচ্ছে 12 - 2 সমান 10টা। এখানে প্রোটন 13টা, ইলেকট্রন হচ্ছে 13 - 3 সমান 10টা। তো লক্ষ্য করো, এরা কিন্তু সবাই সম ইলেকট্রনীয়, কিন্তু নিউক্লিয়াসে এদের প্রোটন সংখ্যা আলাদা। এখানে 11টা প্রোটন, এখানে 12টা প্রোটন, এখানে 13টা প্রোটন। তাহলে প্রোটন সংখ্যা যেহেতু বেশি Al3+ এর সব থেকে, তারপরে Mg2+ এর সব, তারপরে সব থেকে কম আছে Na+। তাহলে যেহেতু প্রোটন সংখ্যা বেশি, তাহলে মাথায় রাখবে যে ধনাত্মক আধান নিউক্লিয়াসে বেশি থাকলে বহিস্থ ইলেকট্রনগুলোর উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হবে। যেহেতু নিউক্লিয়াসে প্রোটন থাকছে, প্রোটনের ধনাত্মক আধান, তাহলে এখানে 13টা ধনাত্মক আধান 10টা ইলেকট্রনকে টানছে, এখানে 12টা ধনাত্মক চার্জ 10টা ইলেকট্রনকে টানছে, এখানে 11 একক ধনাত্মক চার্জ 10 একক ইলেকট্রনকে টানছে। তাহলে এখানে সবসময় দেখা যাবে যে আকর্ষণ বলটা বেশি করে কাজ করছে। আর এর ক্ষেত্রে তাহলে আমরা দেখব R of Al3+ লোয়েস্ট, তারপরে হবে R of Mg2+, তারপরে হবে R of Na+।
এখানে একটা নীতি আছে এরকম, Z/E ভ্যারিজাস 1/R। এটা হচ্ছে সম ইলেকট্রনীয় পরমাণু ও আয়নের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। তাহলে দেখো আমি যদি Na এর ক্ষেত্রে Z/E ক্যালকুলেট করি তাহলে কি আসবে 11/10 মানে 1.1। Mg2+ এর ক্ষেত্রে যদি আমরা Z/E ক্যালকুলেট করি তাহলে আসবে 12/10 মানে 1.2। আর Al3+ এর ক্ষেত্রে যদি আমরা Z/E ক্যালকুলেট করি তাহলে 13/10 এরকম আসছে। তাহলে দেখো সবথেকে Z/E এর ভ্যালু বেশি হচ্ছে Al3+ আয়নের ক্ষেত্রে 1.3। আর এখানে রিলেশন কি দেখিয়েছি, Z/E ভ্যারিজাস 1/R, অর্থাৎ যার Z/E এর ভ্যালু বেশি তার ব্যাসার্ধ সবথেকে কম। তার জন্য আমরা দেখব Al3+ এর আয়নীয় ব্যাসার্ধ সবথেকে কম, আর Na+ এর আয়নীয় ব্যাসার্ধ এক্ষেত্রে সবথেকে বেশি হবে। নেক্সট দেখো আমরা আলোচনা করব অ্যানায়নের ক্ষেত্রে। অ্যানায়নের ক্ষেত্রে দেখা যায় যে অ্যানায়নের যে ব্যাসার্ধ তা কিন্তু পারমাণবিক ব্যাসার্ধের তুলনায় বেশি হয়। মাথায় রাখবে, অ্যানায়নের ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা বৃহত্তর হয়। যেমন ধরো তুমি একটা অ্যাটম নিলে F আর তারই একটা অ্যানায়ন নিলে F-, তাহলে এখানে প্রোটন সংখ্যা 9, ইলেকট্রন সংখ্যাও 9। এখানে প্রোটন সংখ্যা 9, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9 + 1 মানে 10। তাহলে দেখো এখানে 9টা প্রোটন 9টা ইলেকট্রনকে টানছে, কিন্তু এখানে 9টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে। তাহলে এখানে যেহেতু নেগেটিভ চার্জ বেশি, তার জন্য দেখা যায় যে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা কিন্তু বহিস্থ ইলেকট্রনের উপরে কম ক্রিয়াশীল হয়। আর কম ক্রিয়াশীল হওয়ার জন্য এই অ্যানায়নের ব্যাসার্ধ করসপন্ডিং অ্যাটমের ব্যাসার্ধের তুলনায় বেশি আসবে। তাহলে আমরা বলবো R of F- greater than R of F। একই রকম ভাবে তুমি যদি অক্সিজেন অ্যাটম আর এরই অ্যানায়ন O2- এর ক্ষেত্রে দেখো, তাহলে এক্ষেত্রে Z হচ্ছে প্রোটন 8, ইলেকট্রনও হচ্ছে 8, প্রোটন 8, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8 + 2 10। তাহলে এক্ষেত্রেও দেখো নিউক্লিয়াসের প্রোটনের তুলনায় ইলেকট্রন বেশি, অর্থাৎ ধনাত্মক আধানের তুলনায় ঋণাত্মক আধানের পরিমাণ বেশি। ধনাত্মকের তুলনায় যদি ঋণাত্মক বেশি থাকে আধান, তাহলে সবসময় এই আয়নীয় ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধের থেকে বড় হবে। তাহলে আমরা এখানেও লিখব R of O2- greater than R of O। এবার লক্ষ্য করো, আমরা যদি সম ইলেকট্রনীয় অ্যানায়ন হিসাব করি, সম ইলেকট্রনীয় অ্যানায়ন, যেমন ধরো F-, O2-, N3-, তাহলে এখানে Z হচ্ছে 9, ইলেকট্রন হচ্ছে 10, Z হচ্ছে 8, ইলেকট্রন হচ্ছে 10, Z হচ্ছে 7, ইলেকট্রন হচ্ছে 10। তাহলে এই সম ইলেকট্রনীয় অ্যানায়নগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যেখানে কম, সেই নিউক্লিয়াসেরই কিন্তু বহিস্তম ইলেকট্রনের উপরে আকর্ষণ বল কম ক্রিয়া করবে। আর যেখানে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়ছে, ক্রমশ বাড়ছে, সেখানে নিউক্লিয়াসের আকর্ষণ বল
বহিস্তম ইলেকট্রনের উপরে বেশি ক্রিয়াশীল হবে। তার জন্য আমরা দেখব এই সম ইলেকট্রনীয় আয়নগুলোর মধ্যে যার ঋণাত্মক আধান বেশি হয় তারই ব্যাসার্ধ বড় হয়। তাহলে আর এন থ্রি মাইনাস গ্রেটার দেন আর ও টু মাইনাস গ্রেটার দেন আর এফ মাইনাস। এছাড়াও আমরা এক্ষুনি যেটা বলছিলাম জেড বাই ই ভ্যারিজাস আর যদি করো তাহলে এফ মাইনাসের ক্ষেত্রে দেখো জেড বাই ই ক্যালকুলেট করলে আসছে 9/10 0.9। ও টু মাইনাসের ক্ষেত্রে যদি জেড বাই ই ক্যালকুলেট করো তাহলে আসবে কি 8/10 0.8। আর এন থ্রি মাইনাসের ক্ষেত্রে যদি প্রকাশ করো জেড বাই ই সমান হচ্ছে 7/10 0.7। তাহলে যার জেড বাই ই এর ভ্যালু সব থেকে কম তারই কিন্তু রেডিয়াস বেশি হবে, কারণ এটা তোমার ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে আমরা এক্ষেত্রেও দেখতে পারি আর এন থ্রি মাইনাস হাইয়েস্ট আর আর এফ মাইনাস হচ্ছে লোয়েস্ট। এরপরে আমরা আরেকটা ধর্ম আলোচনা করব, সেটা হচ্ছে ধাতব ও অধাতব ধর্ম। মৌলের ধাতব ধর্ম বলতে আমরা বুঝি যখন কোনো মৌল সহজেই ইলেকট্রন বর্জন করে, অর্থাৎ সহজে ক্যাটায়ন গঠন করে, তাকে আমরা বলি ধাতব গুণের অধিকারী। আর যে সহজে ইলেকট্রন বর্জন করে না, উল্টো দিকে যে সহজে ইলেকট্রন গ্রহণ করে, তাকে আমরা বলি অধাতব মৌল। তাহলে ধাতু বলতে আমরা এখানে বুঝছি ধাতব ধর্ম, অর্থাৎ ধাতু বলতে আমরা বুঝছি যে সকল মৌল সহজে ইলেকট্রন বর্জন করে তাকে ধাতু বলে ও তার ধর্মকে ধাতব ধর্ম বলা হয়। আর অধাতব ধর্ম অর্থাৎ অধাতু বলতে আমরা বুঝি যে সকল মৌল সহজে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা বলি অধাতু, আর তাদের যে ধর্ম সেগুলোকে বলা হয় অধাতব ধর্ম। তাহলে যে সকল মৌল সহজে ইলেকট্রন গ্রহণ করে তাকে অধাতু বলা হয় ও তার ধর্মকে অধাতব ধর্ম বলা হয়। তাহলে ধাতু বলতে বুঝবো যারা সহজে ইলেকট্রন বর্জন করে, আর অধাতু বলতে বুঝবো যারা সহজে ইলেকট্রন গ্রহণ করে। এখন আমরা যদি এটাকে পর্যায়গত ধর্ম কেন বলছি, এটাকে আমরা পর্যায়গত ধর্ম কেন বলছি, কারণ দেখো তোমরা দেখেছো গত ক্লাসে বলেছি যে আমি যদি পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাই ক্রমশ মৌলগুলোর আকৃতি ছোট হতে শুরু করে। যেমন ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলিনিয়াম, ব্রোমিন।
তাহলে আমরা যখন পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে কি হচ্ছে, এই মৌলটার আকৃতির তুলনায় এইটা ছোট, এইটার তুলনায় এইটা ছোট, এটার তুলনায় এইটা ছোট, এটার তুলনায় এইটা ছোট, এরকম ভাবে আস্তে 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 আকৃতি কি গেল, কমে গেল। তাহলে যেহেতু আকৃতি কমছে, কিন্তু তোমরা জানো যে একটা পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কক্ষপথের সংখ্যা কিন্তু অপরিবর্তিত থাকে। তাহলে যেহেতু বাম দিক থেকে ডান দিকে গেলে আকৃতিটা ক্রমশ কমছে, তার জন্য দেখা যায় কি, মৌলগুলোর শেষ কক্ষপথের ওপরে, শেষ কক্ষপথে ইলেকট্রনের ওপরে নিউক্লিয়াসের ধনাত্মক আধানের প্রাধান্য ক্রমশ বাড়তে থাকে। যেহেতু ধনাত্মক আধানের প্রাধান্য বাড়ে, তার জন্য পরমাণুগুলো কিন্তু সহজে ইলেকট্রন বর্জন করতে পারে না। তাহলে আমরা দেখব পর্যায় সারণী বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলোর ইলেকট্রন বর্জন করার প্রবণতা হ্রাস পাচ্ছে, অর্থাৎ ধাতব ধর্ম কমছে, ধাতব গুণ কমছে। তাহলে আমরা একটা বিষয় শিখলাম, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন বর্জন প্রবণতা হ্রাস পায়, অর্থাৎ ধাতব ধর্ম হ্রাস পায়। তাহলে ইলেকট্রন যেমন সহজে বর্জন করতে পারছে না, তাহলে এক্ষেত্রে ঠিক বিপরীত ঘটনাটা ঘটে, অর্থাৎ এরা সহজেই ইলেকট্রন গ্রহণ করতে পারে। মাথায় রাখবে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে, অর্থাৎ অধাতব ধর্ম বা গুণ ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে আমরা যে কোনো পর্যায়ে একই ঘটনা দেখতে হবে। এবার দেখো, লিথিয়ামের থেকে সোডিয়ামের আকৃতি বড়, কিন্তু সোডিয়াম থেকে যখন ম্যাগনেসিয়াম যাবে কমবে আস্তে 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 ধরে যত যাওয়া যাবে আকৃতি কমে যাবে। বুঝতে পারলে? আমি হাতে গোল গোল করছি তো একটু 19-20 হতে পারে। তাহলে আমরা বাম দিক থেকে ডান দিকে যত যাচ্ছি ইলেকট্রন ছাড়ার প্রবণতা কমছে, উল্টো দিকে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ছে। তুমি যদি এখানে আসো, তাহলে পটাশিয়ামের আকৃতি সোডিয়ামের থেকেও বড়, ক্যালসিয়ামের আকৃতি ম্যাগনেসিয়ামের থেকে বড়, কিন্তু পটাশিয়ামের থেকে ছোট। অ্যালুমিনিয়াম এর থেকে বড়, এই গ্যালিয়াম এর থেকে বড়, কিন্তু এর থেকে ছোট। এরকম ভাবে এধারেও দেখবো আকৃতি ক্রমশ কমে যাবে। তাহলে আমরা পর্যায় বরাবর দেখছি, বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব গুণ হ্রাস পায় আর অধাতব গুণ বৃদ্ধি পায়। কিন্তু আমরা যদি শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামি, তাহলে দেখো ওপর থেকে নিচে নামলে প্রত্যেকটাতেই পারমাণবিক আকৃতি দেখো ক্রমশ বাড়ছে। সেভাবেই আমি ছবিগুলো আঁকার চেষ্টা করছি। পারমাণবিক আকৃতি ক্রমশ বাড়ছে। তাহলে পারমাণবিক আকৃতি যদি ক্রমশ বাড়ে, তাহলে মৌলগুলোর ইলেকট্রন বর্জন করার প্রবণতা বাড়বে। অন্যদিকে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা হ্রাস পাবে। কেন? যে আকৃতি বাড়ছে, তার মানে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা কিন্তু বহিস্তম ইলেকট্রনের উপরে অত বেশি কার্যকর
হবে না। তাহলে যত আমি ডাউন দ্য গ্রুপ যাব তত দেখব মৌলগুলোর মৌলগুলোর ধাতব ধর্ম ক্রমশ বাড়বে এবং অধাতব ধর্ম ক্রমশ হ্রাস পাবে। তাহলে মাথায় রাখবে, শ্রেণী বরাবর ওপর থেকে নিচে ইলেকট্রন বর্জন এর প্রবণতা হ্রাস পায়, ইলেকট্রন বর্জন প্রবণতা বৃদ্ধি পায় ও ইলেকট্রন গ্রহণের প্রবণতা হ্রাস পায়। ইলেকট্রন বর্জনের প্রবণতা বৃদ্ধি পায় আর ইলেকট্রন গ্রহণের প্রবণতা হ্রাস পায়। তাহলে আমরা দেখব যে শ্রেণী বরাবর মৌলের ধাতব ধর্ম ক্রমশ বাড়ে ও অধাতব ধর্ম ক্রমশ হ্রাস পায়। বুঝতে পারলে? তাহলে এই বিষয়গুলো একটু তোমরা মাথায় রাখবে। এবার দেখো, এটা তোমরা অলরেডি জানো, ক্লাস 10-এ এই বিষয়টা পড়েছো, নতুনত্ব খুব একটা এখনো আসেনি। এবার দেখো, তুমি যদি এই পর্যায় বরাবর মৌলগুলোর অক্সাইডের চরিত্র দেখো, মাথায় রাখবে যে অক্সাইডের ধাতব গুণ বেশি, ধাতব অক্সাইড, সেই অক্সাইডগুলোকে আমরা বলি ক্ষারীয় অক্সাইড। আর যে মৌলগুলোর অক্সাইড এর অধাতব গুণ বেশি সেগুলোকে বলা হয় আম্লিক অক্সাইড। তাহলে মাথায় রাখবে, ধাতব অক্সাইড গুলি ক্ষারীয় অক্সাইড আর অধাতব অক্সাইডগুলি আম্লিক অক্সাইড। এখন আমরা যদি এই পর্যায় বরাবর মৌলগুলোর অক্সাইড দেখি, তাহলে দেখব তাদের ক্ষারকীয় ধর্মতা ক্রমশ কমছে আর অম্ল ধর্মতা বা আম্লিক চরিত্র ক্রমশ বাড়ছে। তাহলে কি বলছি কথাটা, যে পর্যায় বরাবর মৌলের অক্সাইড গুলির ক্ষার ধর্ম হ্রাস পায় ও আম্লিক ধর্ম ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে ক্ষারীয় ধর্ম বা ক্ষার ধর্ম ক্রমশ কমবে আর আম্লিক ধর্ম ক্রমশ বাড়বে। তাহলে আমরা ধরে নাও কিছু অক্সাইডের উদাহরণ নিচ্ছি, যেমন ধরো Na2O, MgO, Al2O3, SiO2, P2O5, SO2, Cl2O7। তাহলে আমরা যে অক্সাইডগুলো নিয়েছি সবই কিন্তু এই তৃতীয় পর্যায়ের মৌলের অক্সাইড। তাহলে আমরা দেখব
এটা হবে তীব্র ক্ষারীয়, এটা হবে তীব্র ক্ষারীয়। এটা হবে ক্ষারীয়, তুলনামূলকভাবে কমবে, যেহেতু বাম দিক থেকে ডান দিকে গেছে, ধাতব ধর্ম কমেছে। এটা দেখা যায় উভধর্মী, আম্লিক ক্ষারীয় মাঝামাঝি বর্ডার লাইন। আর এইটা তারপরে চলে আসবে আম্লিক, ক্রমশ অম্লত্ব বাড়বে এবং এটা হবে তীব্র আম্লিক। তাহলে আমরা বুঝতে পারছি যে মৌলগুলো যেমন পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, মৌলগুলোর যে অক্সাইড তাদের ক্ষারীয় ধর্ম কমছে আর আম্লিক ধর্ম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর যদি আমরা শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামি, তাহলে আমরা কি দেখব? ধাতব গুণ বাড়ছে। আর ধাতব গুণ বাড়লেই মৌলগুলোর তোমার যে অক্সাইড তার ক্ষারীয় ধর্ম বাড়বে এবং আম্লিক ধর্ম কমে যাবে। তাহলে মাথায় রাখবে, শ্রেণী বরাবর মৌলগুলির অক্সাইড এর ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পায় ও আম্লিক ধর্ম হ্রাস পায়। যেমন ধরো আমি যদি এই অক্সাইড নিই, বেরিলিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, স্ট্রনসিয়াম অক্সাইড ইত্যাদি, তাহলে আমরা দেখব কি এর তুলনায় এর ক্ষারীয় ধর্ম বেশি, এর ক্ষারীয় ধর্ম আরো বেশি, এর ক্ষারীয় ধর্ম আরো বেশি। আর অম্লত্ব যদি তুলনা করি তাহলে এটা হচ্ছে সবথেকে আম্লিক, এটা হচ্ছে সবথেকে কম আম্লিক। তাহলে এই ধার থেকে এই ধারে গেলে ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পায়। তাহলে তোমাদের এই অক্সাইডগুলো অনেক সময়তেই পরীক্ষায় আসে, সাজাতে দেয়। তাহলে তোমরা কি করবে? মৌলগুলোর পজিশন পর্যায় সারণীতে মুখস্থ করবে। তার জন্য আমি বারবার বলেছি যে ওপর নিচ, বাম দিক ডান দিক এই প্রতিনিধি মৌলের ক্ষেত্রে মনে রাখা খুবই জরুরি। কারণ মনে রাখতে না পারলেই তুমি পজিশন ভুলে গেলে কিন্তু এই অক্সাইডের ক্ষারীয় ধর্মতা বা আম্লিক ধর্মতা অনুযায়ী সাজাতে দিলে তখন সমস্যায় পড়ে। নেক্সট দেখো, আমরা আরেকটা ধর্মে চলে আসছি, এখান থেকেই আসা যাবে। সেটা হচ্ছে জারণ বিজারণ ক্ষমতা। জারণ বিজারণ ক্ষমতা, এটা নিয়ে ছাত্রদের মধ্যে খুব কনফিউশন। জারণ বিজারণ ধর্ম কি আর জারণ বিজারণ ক্ষমতা কি? দেখো, জারণ বিজারণ ক্ষমতা বলতে কি বুঝছি? ধরো আমি একটা রিঅ্যাকশন লিখলাম এরকম, m প্লাস a দিয়ে হয়ে গেল m প্লাস, আর a হয়ে গেল a মাইনাস। তাহলে m থেকে m প্লাস, তাহলে এটা জারণ হলো। আর a থেকে a মাইনাস, এটা বিজারণ। তাহলে m থেকে m প্লাস হলো জারণ, আর a থেকে a মাইনাস হয়ে গেল বিজারণ। তাহলে যখন m ইলেকট্রন ছাড়লো দিয়ে m প্লাসে গেল, তাহলে নিজের জারণ হলো। এই জারণ ঘটাতে কে সাহায্য করলো? এই যে m ইলেকট্রন ছেড়েছে তবে তো m প্লাস হয়েছে, সেই ইলেকট্রনটা a গ্রহণ করে নিয়েছে। তাহলে এর যে ক্ষমতা, এর ক্ষমতাকে বলবো জারণ ক্ষমতা। এ আসলে জারক পদার্থ হিসেবে কাজ করছে, তার জন্যই m প্লাসে যেতে পারছে। তাহলে এটাকে আমরা বলবো
জারক পদার্থ, যে নিজে বিজারিত হয় তাকে বলা হয় জারক পদার্থ। এবং তাহলে এর যে ক্ষমতা সেটাকেই বলবো কি জারণ ক্ষমতা। জারক পদার্থের যে ক্ষমতা, কে কত সহজে অন্যকে জারিত করতে পারবে, অন্যকে জারণ করতে সাহায্য করবে, তার যে ক্ষমতা তাকে বলবো কি জারণ ক্ষমতা। তাহলে জারক পদার্থের জন্য ব্যবহৃত হয় জারণ ক্ষমতা। অন্যদিকে দেখো, এ যে ইলেকট্রনটা গ্রহণ করলো, তাহলে ইলেকট্রনটা পেল কোথার থেকে? এম এর কাছ থেকে। তাহলে এ নিজে বিজারিত হলো, তাহলে এম কি করলো? তোমার এ কে বিজারিত হতে সাহায্য করলো। তাহলে এমটাকে আমরা বলবো বিজারক পদার্থ, আর এর ক্ষমতাকে আমরা বলবো বিজারণ ক্ষমতা। তাহলে জারক পদার্থের ক্ষমতাকে জারণ ক্ষমতা, আর বিজারক পদার্থের ক্ষমতাকে বিজারণ ক্ষমতা বলছি। তাহলে আমরা বুঝতে পারছি যে সহজে ইলেকট্রন গ্রহণ করবে তাকে আমরা বলবো জারক পদার্থ, আর তার ক্ষমতাকেই বলবো জারণ ক্ষমতা। আর যে মৌল সহজে নিজে জারিত হবে তাকে আমরা বলছি বিজারক পদার্থ, আর তার ক্ষমতাকে বলা হচ্ছে বিজারণ ক্ষমতা। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে, ইলেকট্রন সহজে নেয়। তাহলে যে ইলেকট্রন সহজে নেয় তার জারণ ক্ষমতাও ক্রমশ বাড়ে। তাহলে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের জারণ ক্ষমতা বাড়বে, তাহলে পক্ষান্তরে বলবো বিজারণ ক্ষমতা হ্রাস পাবে। আর অন্যদিকে দেখো, আমি যদি শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামি, তাহলে মৌলগুলোর ইলেকট্রন ছাড়ার প্রবণতা বাড়বে, কারণ আকৃতি বাড়ছে। তাহলে মৌলগুলো ইলেকট্রন ছাড়ার প্রবণতা যেহেতু বাড়ছে, তার জন্য আমরা বলবো কি এরা বিজারক পদার্থ এবং এদের ক্ষমতা হচ্ছে বিজারণ ক্ষমতা। তাহলে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে বিজারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখান থেকে দুটো বিষয় শিখলাম, যে সহজে ইলেকট্রন গ্রহণ করে তার ক্ষমতাকে বলা হচ্ছে জারক ক্ষমতা। তাহলে যে মৌল সহজে ইলেকট্রন গ্রহণ করে তার ক্ষমতাকে জারক ক্ষমতা বলা হয়। তাহলে সে হচ্ছে জারক পদার্থ এবং তার ক্ষমতা হচ্ছে জারণ ক্ষমতা। আর যে মৌল সহজে ইলেকট্রন বর্জন করে তার ক্ষমতাকে বিজারণ ক্ষমতা বলা। তাহলে যে মৌল সহজে ইলেকট্রন গ্রহণ করে তার ক্ষমতাকে বলছি জারণ ক্ষমতা, আর যে মৌল সহজে ইলেকট্রন বর্জন করে তার যে ক্ষমতা তাকে বলা হচ্ছে বিজারক ক্ষমতা। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস বলতে পারি, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে, বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়
ও বিজারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়। আর আমি যদি শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামি, ডাউন দ্য গ্রুপ, তাহলে দেখব কি ইলেকট্রন ছাড়ার প্রবণতা বাড়ছে, অর্থাৎ এদের বিজারণ ক্ষমতাটা বাড়ছে, নিজে সহজে জারিত হচ্ছে মানেই অন্যকে বিজারিত হতে সাহায্য করছে। তাহলে আমরা বলবো শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে মৌলের বিজারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায় এবং জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়। তাহলে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে মৌলগুলির বিজারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায় ও জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়। তাহলে এরকম ভাবে তোমাদের এই পজিশন এখানেও ব্যবহার করতে হবে, সাহায্য করবে তোমাদেরকে। যদি দেখো যে মৌলগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, তাহলে সেগুলো যদি সাজিয়ে নিতে পারো, তাহলেই তাদের জারণ ক্ষমতা এবং বিজারণ ক্ষমতা বা জারক পদার্থ বিজারক পদার্থের ক্রম অনুসারে তোমরা খুব সহজেই সাজাতে পারবে। নেক্সট দেখো আমরা আসব জারণ স্তর। জারণ স্তর মৌলগুলোর যদি তুমি শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা দেখো, জারণ স্তর বা জারণ স্তর কথাটা বাদ দিয়ে দাও, যোজ্যতা। জারণ স্তর আলাদা, পরে আমরা আলোচনা করব। যোজ্যতা আমরা যদি মৌলগুলোর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা দেখি, তাহলে কি দেখব? এদের সবার শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন থাকবে, এদের সবার শেষ কক্ষপথে দুটো করে ইলেকট্রন থাকবে, তিনটে করে ইলেকট্রন থাকবে, চারটে করে ইলেকট্রন থাকবে, পাঁচটা করে ইলেকট্রন থাকবে, ছটা করে ইলেকট্রন থাকবে, সাতটা করে ইলেকট্রন থাকবে। তাহলে আমরা যদি মৌলগুলোর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দেখি, তাহলে গ্রুপ 1-এ একটা, গ্রুপ 2-এ দুটো, গ্রুপ 13, 14, 15, 16, 17 পর্যন্ত 3, 4, 5, 6, 7। তা তোমরা জানো যে মৌলগুলো যদি কারো শেষ কক্ষপথে একটা, দুটো বা তিনটে ইলেকট্রন থাকে, তাহলে সেই মৌলগুলো কি করে? বহিস্থ ইলেকট্রনকে বর্জন করে। আর বর্জন করে কি হয়? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস পেয়ে যায়। আর যদি কারো শেষ কক্ষপথে 5টা, 6টা বা 7টা ইলেকট্রন থাকে, তাহলে তখন আর তারা ইলেকট্রন বর্জন করতে পারে না। তখন তারা কি করে? অন্যের থেকে ইলেকট্রন গ্রহণ করে। অন্যের থেকে ইলেকট্রন গ্রহণ করে তারাও নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে। তাহলে যাদের শেষ কক্ষপথে একটা, দুটো বা তিনটে আছে, তাদের যোজ্যতাও কিন্তু 1, 2, 3 হবে। যার 4টে আছে তার 4ও হবে। কিন্তু যার 5, তার ক্ষেত্রে যোজ্যতা বলবো 8 - 5, মানে 3টে। যার শেষ কক্ষে ইলেকট্রন 6, তার যোজ্যতা হবে 8 - 6, 2। যার শেষ কক্ষপথে 7টা, তার যোজ্যতা আমরা দিচ্ছি 1। তাহলে কি দেখছি?
পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে এই গ্রুপ 14 পর্যন্ত বাড়ছে, আবার 15 থেকে 17 এর দিকে যখন যাচ্ছি বা 14 থেকে যদি আমরা 17 এর দিকে যাই তাহলে আবার ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে এই গ্রুপ 14। তাহলে আমরা দেখতে পাচ্ছি পর্যায় বরাবর প্রতিনিধি মৌলগুলির গ্রুপ 1 থেকে গ্রুপ 14 পর্যন্ত যোজ্যতা ক্রমশ বৃদ্ধি পায় ও গ্রুপ 14 থেকে গ্রুপ 17 পর্যন্ত ক্রমশ হ্রাস পায়। তাহলে 1 থেকে 14 পর্যন্ত ক্রমশ বাড়বে, আর 14 থেকে 17 পর্যন্ত আবার ক্রমশ কমে যাবে। কিন্তু আমরা যদি শ্রেণী বরাবর দেখি উপর থেকে নিচে, তাহলে কিন্তু তাদের যোজ্যতা অপরিবর্তিত থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট শ্রেণীর মৌলের যোজ্যতা সবসময় অপরিবর্তিত। তাহলে এরও হবে 8 - 5, এরও হবে 8 - 5, এরও হবে 8 - 6, এরও হবে 8 - 6, এরও হবে 8 - 7, এরও হবে 8 - 7। তাহলে আমরা দেখছি যে শ্রেণী বরাবর মৌলের যোজ্যতা অপরিবর্তিত থাকে। বেশ, আমরা আজকে বেশ কয়েকটা প্রপার্টিজ আলোচনা করলাম। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা মনে হয় ভিডিও থেকে, তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, তাহলে আমি গুগল মিট অন করে তোমাদের একটু বুঝিয়ে দিতে পারবো। যার সমস্যা হবে, যে জায়গাটা সমস্যা হবে আমাকে জানাবে, সেই জায়গাটুকু আমি কিন্তু সরাসরি গুগল মিটে তোমাদের দেখিয়ে দেব। আর এরপরে দুটো গুরুত্বপূর্ণ ধর্ম আছে, একটা হচ্ছে আয়নন বিভব, আর একটা হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি। ওই দুটো আমাদের এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। সেই অংশ দুটো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই লেকচারটা খুব দ্রুত শেষ করে নেবে। আমি একদিন বাদ দিয়ে, কালকে বাদ দিয়ে, পরশু দিন একদিন বাদ দিয়ে আমরা নতুন ভিডিও আবার পাঠিয়ে দেব।